হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কি হবে যখন কোনো নাগরিক তার যুদ্ধরত দেশ থেকে নিজের জীবন বাঁচানোর জন্য ওই দেশ থেকে অন্য দেশে পালানোর চেষ্টা করে এবং পালাতে পালাতে তারা একটা শিপিং কন্টেনারের ভেতর ঢুকে যায়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওই শিপিং কন্টেনারের ভেতর তাদের মধ্যে একজন আটকা পড়ে যায় এবং যখন সে জানতে পারে আমি এক অগভীর সাগরের মাঝখানে একটা শিপিং কন্টেনারের ভেতর ফেসে আছি আর সেই শিপিং কন্টেনারের ভেতর থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তাই নেই আর সেই শিপিং কন্টেনারের ভেতর ছোট ছোট ছিদ্র দিয়ে আস্তে আস্তে জলে ভরে যাচ্ছে, তখন সে তার পেটে তার অনাগত সন্তান নিয়ে কিভাবে সেই শিপিং কন্টেনারের ভেতর সার্ভাইভ করে এবং শেষ পর্যন্ত তারা বাঁচতে পারে কিনা খুবই দুঃসাহসিকর সার্ভাইভাল মুভি নিয়ে প্রেজেন্টস ক্লাসিক এক্সপ্লেনেশন নো হেয়ার। এই মুভিটি রিলিজ হয় 2023 সালে, যার IMDb রেটিং 6.3 আউট অফ 10 এবং রোটেন টমেটোসে 64% ফ্রেশ আর অডিয়েন্স স্কোর 60%। এই মুভিটি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে আর আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম, প্লিজ আমার চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবার করতে তোমরা সাহায্য করো। তোমাদের সাহায্য না ছাড়া আমি এই টাস্ক কখনোই কমপ্লিট করতে পারবো না। তোমার প্রতিটি সাবস্ক্রাইব আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। ক্লাসিক এক্সপ্লেনেশন প্রেজেন্টিং নো হেয়ার। মুভিটার শুরুতে আমরা দেখতে পাই গাড়ির ভেতর একটা রেডিও চলছে, যেখানে সেই দেশের খারাপ পরিস্থিতি এবং দুর্ঘটনার ব্যাপারে কথা বলছে। ফ্রান্স 10তম এমন একটা ইউরোপিয়ান দেশ যারা তাদের খাবার দাবারের ঘাটতি পূরণ করার জন্য স্পেনের সাথে হাত মিলিয়েছে এবং স্পেন বলছে যে যতক্ষণ না আমাদের সংশোধনকে বাঁচানোর জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছি, এই সমাজ ওই সমস্ত নাগরিকদের আর রাখতে পারবে না যারা আত্মনির্ভরশীল না। এরপর আমরা দেখতে পাই ওই গাড়িতে থাকা লোক বেশ কয়েকজন মানুষকে সেই গাড়ি থেকে নামিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। ওই লোকগুলো জেলে অথবা বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল না, তারা আসলে এই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল আর সেই লোকটি তাকে পালাতে সাহায্য করছিল, কারণ তারা পালানোর জন্য এই মানুষটিকে টাকা দিয়েছিল। কিন্তু কেনই বা তারা তাদের নিজের দেশ ছেড়ে অন্য দেশে পালানোর চেষ্টা করছে, এই বিষয়ে তোমাদের একটু এক্সপ্লেন করে দিই। এই দেশের নাগরিক এমন একটি সংকটের কারণে স্পেন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে যা প্রয়োজনীয়তার ঘাটতি এবং একটি অত্যাচারী সরকার সৃষ্টি করেছে। এই দেশে হঠাৎ করে খাদ্য সংকটের অভাব দেখা দেয়, যার কারণে সেই দেশের সরকার সাধারণ নাগরিক এবং গর্ভবতী মহিলাদের মারার সিদ্ধান্ত নেয়, যাতে আর পপুলেশন আর আবাদি না বাড়তে পারে। আর এই জন্য তারা তাদের দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে যাতে তারা তাদের জীবন বাঁচাতে পারে। এবং সেইখানেই আমরা দুইজন স্বামী স্ত্রীকে দেখতে পাই, যার মধ্যে একজনের নাম ছিল নিকো এবং আরেকজনের নাম ছিল মিয়া। তারা তাদের জীবন এবং তাদের অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল। এই দম্পতি এর আগে তাদের প্রথম কন্যা উমাকে হারিয়েছিলেন। সামরিক বাহিনী তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল এবং তাকে মৃত বলে মনে করা হয় এবং মিয়া উমার নিখোঁজ হওয়ার জন্য নিজেকে দোষারোপ করে আর তার সাথে নিজেকে অপরাধ বোধ মনে করে, আর এই জন্য তারাও এই দেশ ছেড়ে পালাতে চায়। সেই জন্য সেই লোকটি তাদেরকে পালাতে সাহায্য করছে টাকার বিনিময়ে এবং সেই লোকটি লুকিয়ে লুকিয়ে তাদেরকে ওইখান থেকে নিয়ে যাচ্ছে। আর চারিদিকে পুলিশ, আর্মি, মিলিটারি হেলিকপ্টারে করে কড়া নজর দিচ্ছে যে আর কেউ বেঁচে আছে কিনা। এবং তখনই আমরা দেখতে পাই 3জন মানুষ ওইখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশ তাদেরকে দেখে নেয় এবং তাদের গ্রেফতার করে নেয়। সেই দালাল লোকটি ওইসব পুলিশ এবং আর্মিদের হাত থেকে লুকিয়ে লুকিয়ে তাদেরকে নিয়ে আসে তাদের আড্ডায় এবং এই কাজের জন্য তাদের কাছ থেকে টাকা নেয়। এরপরে সেই দালাল লোকটি ওই টাকা নিয়ে তার বসকে দেয়, যার নাম ট্রাফিক অ্যান্ড টি লিডার, মানে প্রধান পাচারকারী। তখন সেই লোকটি নিকোকে ডেকে বলে, এখন শর্ত বদলে গেছে, আমরা যতটা ভেবেছিলাম তার থেকে বেশি ডেঞ্জারাস এই কাজ, বেশি রিস্কি কাজ, মানে বেশি টাকা। তখন নিকো তাদেরকে বলে, আমার কাছে যা ছিল সবই আপনাদের দিয়ে দিয়েছি, এখন আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। তখন সেই লোকটি নিকোর হাত ধরে নেয় এবং তাকে বলে, তোমাদের দুজনের আংটি আমাকে খুলে দিয়ে দাও। তখন নিকো তার ওয়াইফ মিয়ার কাছে আসে তার আংটিটা খুলতে, কিন্তু মিয়া তার এই আংটিটা কিছুতেই দিতে যাচ্ছিল না, কারণ এটা তাদের বিবাহের আংটি। কিন্তু নিকো যখন তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদেরকে এক্ষুনি এই দেশ ছেড়ে পালাতে হবে, তখন মিয়া ফাইনালি তার আংটিটা খুলে দিয়ে দেয়। এরপরে সেই দালাল লোকটি তাদের দুজনকে নিয়ে যায় একটি ট্রাকে শিপিং কন্টেনারের ভেতর, আর এইখানেই এই মুভির নাম দেখানো হয়। এরপরে আমরা দেখতে পাই মিয়া এবং নিকো সেই কন্টেনারে বসে আছে এবং তার সাথে সাথে আরো অনেক মানুষ ওইখানে বসে আছে। আর ওখানেই তাদের মধ্যে একজন মেয়ে তার ট্যাবে খবর দেখছিল, আর সেই খবরে বলা হচ্ছিল যে তাদের দেশের অবস্থা এখন খুবই খারাপ। সেই দেশের সরকার প্রথমে ঘোড়াগুলোকে মেরে ফেলে যাতে এই অকাল পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পাওয়া যায়, কিন্তু এরপর তারা প্রেগনেন্ট মহিলা এবং বাচ্চাদেরকে টার্গেট করে। আর এই সমস্ত খবর শুনে নিকো সেই মেয়েটিকে বলে, প্লিজ এই চ্যানেলটা বদলে দাও। সেই কন্টেনারের ভেতর অনেক প্রেগনেন্ট মহিলা ছিল এবং তাদের মধ্যেই একজন ছিল
মিয়া। মিয়া তখন তার ব্যাগ থেকে একটা চকলেট বের করে তার স্বামীকে দেখায়। তখন তার স্বামী নিকো বলে, এই চকলেটটা তুমি এখন খেও না, এইটা তুমি সেই সময় খেও যখন ওইখানে পৌঁছে যাবে। নিকোর পরিকল্পনা ছিল তারা একটি পণ্যবাহী জাহাজে করে আয়ারল্যান্ডে পালিয়ে যাবে, আর সেজন্য তারা দুজন এক ট্রাকে বহন করার জন্য একটি কন্টেনারে উঠে পড়ে। এরপরে সেই ট্রাক ওইখান থেকে রওনা দেয়। এরপরে মিয়া সেইখানে দুজন ছোট বাচ্চাকে দেখে তার মেয়ে উমার কথা মনে পড়ে যায়। তখন মিয়া ইমোশনাল হয়ে নিকোকে বলে, কি জানি সে বেঁচে আছে কি না, আর আমরা তাকে ছেড়ে চলে যাচ্ছি। তখন নিকো তাকে বোঝানোর চেষ্টা করে সে আর বেঁচে নেই, সেই সামরিক বাহিনী তাকে নিয়ে গিয়েছিল, সে মারা গেছে এবং এতে তোমার কোনো দোষ নেই। কিন্তু মিয়া তার মেয়ে উমার কথা ভেবে ওইখানে কাঁদতে শুরু করে, আর এইসবের জন্য সে নিজেকে দায়ী মনে করে। এরপরে আমরা দেখতে পাই সেই ট্রাক যেতে যেতে খুব জোরে ব্রেক করে এবং বাইরে থেকে প্রচুর আওয়াজ শোনা যাচ্ছে, এবং এইসব আওয়াজে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। নিকো যখন চেক করার জন্য সেই কন্টেনারের গেটের কাছে চলে আসে যে আসলে ব্যাপারটা কি, তখনই সেই কন্টেনারের গেট খুলে যায় এবং অনেক মানুষ দৌড়ে সেই কন্টেনারের ভেতর ঢুকতে শুরু করে। নিকো যখন পুনরায় তার কন্টেনারের ভেতর আবার ঢোকার চেষ্টা করে তখন কে যেন তার পা ধরে নেয়, যার কারণে সে আর ভেতরে ঢুকতে পারে না। তখন ট্রাফিক্যান্ট লিডার এতগুলো মানুষকে সেই কন্টেনারে ঢুকতে দেখে সবাইকে থামতে বলে। তার কথা যখন কেউ শুনছিল না তখন সে একটা বন্দুক বের করে আকাশে ফায়ার করে আর সবাইকে বলতে শুরু করে, শান্ত হয়ে যাও, অনেক মানুষ আছে, আর একটা ট্রাক আসছে, এইটাতে উঠে পড়ো। কিন্তু এরপরেও যখন সেই কন্টেনার থেকে কোনো মানুষ নামতে চাচ্ছিল না তখন তারা বন্দুক দেখিয়ে জোর করে নামিয়ে দেয়। তখন সেইখানে থাকা সবাই নিকোকে নামতে বলে, কিন্তু নিকো তাদেরকে বোঝানোর চেষ্টা করে, এই ট্রাকে আমি আগে থেকেই আমার স্ত্রীর সাথে ছিলাম। কিন্তু তখন কেউই তার কথা শোনে না, তাকে জোর করে ধাক্কা মেরে নামিয়ে দেয় এবং তারা দুজন আলাদা হয়ে যায়। এরপরে সেই শিপিং কন্টেনারের গেট বাইরে থেকে লাগিয়ে দেয় আর সেই দুটো ট্রাক ওইখান থেকে রওনা দেয়। তখন মিয়া তার স্বামী নিকোকে কল করে এবং মিয়া নিকোকে বলে, আমরা এখন একে অপরকে কিভাবে খুঁজব। তখন নিকো মিয়াকে বলে, তুমি একদম ভয় পেও না, আমার ট্রাক ঠিক তোমার ট্রাকের পেছনে আছে। কিন্তু এই পরিস্থিতিতে মিয়া খুবই ভয় পায় আর সে কিছুতেই একা থাকতে চাচ্ছিল না। তখন নিকো তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি ওখানে কাউকে বিশ্বাস করবে না, আমাদের জিনিসপত্রের খেয়াল রেখো এবং তোমার ফোনটাও তোমার কাছে রেখো। আর এই কথা শুনে মিয়া নিকোকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি জানো এই ট্রাক আমাদেরকে এক জায়গায় নিয়ে যাচ্ছে? তখন নিকো মিয়াকে বলে, হ্যাঁ, এই ট্রাক আমাদেরকে এক জায়গায় নিয়ে যাচ্ছে, আর যখনই ট্রাক থামবে আমি ছুটে তোমার কাছে চলে আসব। আমার মনে হয় এই সপ্তাহে শুধু একটাই জাহাজ বের হবে। আর এই কথা শুনে মিয়া নিকোকে বলে, আমি তোমার সাথে থাকতে চাই। তখন নিকো মিয়াকে বলে, হ্যাঁ, আমিও তোমার সাথে থাকতে চাই, আমাদের খুব শীঘ্রই আবার দেখা হবে। আর এই কথা শুনে মিয়া তার ফোনটা কেটে দেয়, কারণ তাদের ফোনের ব্যাটারি বাঁচাতে হবে। এরপর সেই কন্টেনারের ভেতর থাকা সবাই লক্ষ্য করে বাইরে অনেক চেঁচামেচি, অনেক শোরগোল হচ্ছে। মিয়া তখন সেই কন্টেনারের ছিদ্র দিয়ে লক্ষ্য করে বাইরে খাদ্যের অভাবে সব জায়গায় দাঙ্গা বেঁধে আছে, আর সেইখানেই সবাই একটু তেলের জন্য একে অপরের সাথে মারামারি করছে, আর সামরিক বাহিনী ওইসব মানুষদের গুলি করে মেরে ফেলছে। আর সেইখান থেকেই কয়েকটা গুলি তাদের কন্টেনারে এসে লাগে, তারা সবাই ওইখানে খুবই ভয় পেয়ে যায়। এরপরে সেই ট্রাক তাড়াহুড়ো করে ওইখান থেকে বেরিয়ে যায়, আর যেতে যেতে মিয়া লক্ষ্য করে বাইরে সেই সামরিক বাহিনীরা ছোট ছোট বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের খাঁচার ভেতর বন্দি করছে এবং তাদেরকে খুবই মারধর করছে, আর তারা তাদের জীবন বাঁচানোর জন্য ভগবানকে ডাকতে শুরু করে। এই সমস্ত কিছু দেখে কন্টেনারের ভেতর থাকা সবাই হতাশ হয়ে যায়। তখন তারা সবাই মনে মনে ভাবতে শুরু করে, আমরাও মনে হয় আর বাঁচবো না। এরপরে আমরা দেখতে পাই সেই ট্রাক চলতে চলতে একটা চেক পয়েন্টে আটকে যায়, আর কন্টেনারের ভেতর থাকা সবাই ভয় পেয়ে যায়। তখন মিয়া আবার সেই কন্টেনারের ভেতর থাকা ছিদ্র দিয়ে লক্ষ্য করে সেই চেক পয়েন্টে ওইসব সামরিক বাহিনীরাই পাহারা দিচ্ছে, আর ওখানেই সেই সামরিক বাহিনীদের মধ্যে যে সিনিয়র, যার নাম গিল, সে ট্রাক ড্রাইভারকে প্রশ্ন করতে শুরু করে, আমাকে এই গাড়ির সমস্ত কাগজপত্র দেখাও, যে এই শিপিং কন্টেনারের ভেতর কি কি আছে আর তুমি এইটা কোথায় নিয়ে যাচ্ছ। তখন সেই ট্রাক ড্রাইভার, যার নাম ক্যামিয়ন, সে কথাটাকে ঘোরানোর চেষ্টা করে এবং তাদেরকে বলে, বেশি কিছু নেই, যা লেখা আছে ব্যাস ওগুলোই আছে। তখন গিল তাকে বলে, আমি জানি কি লেখা আছে, কিন্তু তুমি বলছো না যে ভেতরে কি আছে, আমাকে এই ট্রাকের তল্লাশি নিতে হবে। আর এই কথা শুনে কন্টেনারের ভেতর থাকা সবাই ভয় পেয়ে যায়, আর এই সমস্ত কিছু মিয়া ভেতর থেকে সব দেখতে পাচ্ছিল। ঠিক তখনই সেইখানে দ্বিতীয় ট্রাক চলে আসে, গ্রিন 107, যেটার ভেতর নিকো আছে। এরপরে সিনিয়র গিল যখন সেই কন্টেনার চেক করে দেখে যে ভেতরে কেউ নেই, আর সে কন্টেনারকে ভালো করে চেক করার জন্য ভেতরে চলে যায় এবং সেখানেই আমরা দেখতে পাই ওই লোকগুলো একটা গুপ্ত দরজার সাহায্যে কন্টেনারের ওই সাইডে চলে যায়, আর গিল তাদেরকে খুঁজে না পেয়ে কন্টেনারের বাইরে চলে আসে এবং তাদের মধ্যে একজনকে কন্টেনারের ভেতর গুলি চালাতে বলে। আর এই গুলির আওয়াজ শুনে কন্টেনারের ভেতর থাকা সবাই ভয় পেয়ে যায়। তখন সিনিয়র গিল বুঝে যায় যে কন্টেনারের ভেতর মানুষ আছে। তখন সে সবাইকে বাইরে আসতে বলে এবং সবাইকে বলে, আমাকে গুলি চালাতে বাধ্য করো না, আমি অনেকবার এইটা করেছি, সেই জন্য আমি তোমাদের ভালোই ভালোই বলছি বাইরে চলে আসো, আমি তোমাদের কিচ্ছু করব না। আমি জানি যে ছোট ছোট
বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের উপর অ্যান্টি শর্টেজ মেজার্স লাগু হয়েছে, যার কারণে তারা অনেক কঠোরভাবে ব্যবহার করছে। আর সেই জন্য তোমরা আমাদের উপর বিশ্বাস করতে পারছো না। বাইরে চলে আসো, তোমাদের পছতাতে হবে না, নইলে আমার কাছে গুলি চালানোর পারমিশন আছে। এইসব কথা শুনে তারা খুবই ভয় পেয়ে যায় এবং মিয়া আস্তে আস্তে একটা বড় বাক্সের উপর উঠে যায় আর সেখানেই লুকিয়ে পড়ে। এরপরে সেই সামরিক বাহিনী তাদের উপর গুলি চালাতেই গেছিল, কিন্তু তার আগেই তাদের মধ্যে একজন মেয়ে সেই দরজা খুলে দেয় আর তখনই সেই অফিসার গিল তাকে গুলি করে মেরে দেয়। এরপর সেই অফিসার তাদের সবাইকে মেরে ফেলার অর্ডার দেয়। আর দেখতে দেখতে সেই সামরিক বাহিনীরা কন্টেনারের ভেতর থাকা সমস্ত মানুষকে গুলি করে হত্যা করে ফেলে। আর এই সমস্ত কিছু মিয়া উপর থেকে দেখে খুবই ভয় পেয়ে যায়। যেহেতু মিয়া উপরে বাক্সের উপর লুকিয়েছিল, সেজন্য তারা তাকে দেখতে পায়নি। এরপর সেই সামরিক বাহিনীরা ওইখান থেকে লাশগুলো সরিয়ে সেই কন্টেনারটা জল দিয়ে পরিষ্কার করে। এরপর তারা সেই কন্টেনারটা বাইরে থেকে লক করে চলে যায়। তখন মিয়া ভয়ে কাঁদতে কাঁদতে তার স্বামী নিকোর কাছে কল করে, কিন্তু নেটওয়ার্ক না থাকার জন্য তার কাছে কল লাগে না। তখন মিয়া তাকে একটা ভয়েস SMS পাঠায় এবং সেখানে বলে, নিকো তুমি যেখানেই থাকো লুকিয়ে পড়ো, ওরা সবাইকে মেরে ফেলেছে। আর এইটা বলার পর সে ওখানে ফোনটা রেখে কাঁদতে শুরু করে। এরপর দেখতে পাই দিন শেষে বিকেল গড়িয়ে এলো। মিয়া একাই সেই শিপিং কন্টেনারের ভেতর চুপচাপ বসে আছে। ঠিক তখনই সে খুব জোর একটা ধাক্কা অনুভব করে এবং সেখানে আমরা দেখতে পাই ওই জাহাজে সেই শিপিং কন্টেনারগুলো লোড করা হচ্ছে আর ওই কন্টেনারের ভেতর ছিল মিয়া। তখন মিয়া তাড়াহুড়ো করে তার স্বামী নিকোর কাছে কল করার চেষ্টা করে, কিন্তু এবারও নেটওয়ার্ক না থাকার জন্য তার কাছে কল লাগে না। তখন মিয়া তাকে আবার একটা ভয়েস SMS পাঠায় আর তাকে বলে, নিকো তুমি কোথায়? আমি সমুদ্রের কাছে জাহাজের উপর আছি, তুমি তাড়াতাড়ি কল ব্যাক করো আমাকে প্লিজ। আর এইটা বলে সে ফোনটা রেখে দেয়। আর এইদিকে আমরা দেখতে পাই সেই জাহাজটা ওইখান থেকে রওনা দিয়ে দেয়। সেই জাহাজটা স্পেন থেকে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই মিয়া সেই শিপিং কন্টেনারের ভেতর বসে আছে এবং সেইখানে একটা ব্যাগ দেখতে পাই। মিয়া যখন ওই ব্যাগটি খোলে তখন সে দেখতে পায় তার ভেতর আছে একটি ইলেকট্রিক ড্রিল মেশিন, একটা অর্ধেক বোতল পানীয় জল, একটি সেলফোন আর তার সাথে একটা লাইট। তখন সে ওই লাইটটা জ্বালিয়ে ওইখানে ঘুমানোর চেষ্টা করে। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রাতের বেলা, যেখানে সমুদ্রে প্রচন্ড ঝড় হচ্ছে, যার ফলে সমুদ্রে বিশাল বড় বড় ঢেউ উৎপন্ন হচ্ছে। আর সেই ঢেউয়ের কারণে মিয়া এপাশ ওপাশ কন্টেনারের ভেতর ধাক্কা খেতে থাকে আর সেই ঢেউয়ের কারণে কন্টেনারগুলো জলে পড়তে শুরু করে। ঠিক তখনই সেই ঝড়ের মধ্যে মিয়ার কন্টেনারটাও সেই সমুদ্রের জলে পড়ে যায় এবং মিয়ার মাথায় আঘাত লাগার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সকালবেলা যখন ঝড় শান্ত হয়ে যায় এবং মিয়া সেইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর কন্টেনারের ছোট ছোট ছিদ্র দিয়ে জলে ভরে যাচ্ছে। এরপর মিয়ার যখন জ্ঞান ফেরে তখন সে কন্টেনারের ছোট ছিদ্র দিয়ে দেখতে পায় সে এক অগভীর সাগরের মাঝখানে একটা কন্টেনারে ভেসে আছে আর ওই কন্টেনারের সাইডে আরো 3-4টে কন্টেনার ভেসে আছে। আর এই পরিস্থিতি দেখে মিয়া খুবই ভয় পেয়ে যায়। সে লক্ষ্য করে এই কন্টেনার থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। তখন সে তাড়াতাড়ি করে তার ফোনটা খোঁজার চেষ্টা করে যাতে তার স্বামী নিকোকে কল করতে পারে, কিন্তু তখন সে দেখতে পায় তার ফোন আগের দিন ঝড় বৃষ্টির রাতে ভেঙে গেছে এবং সেই ফোন আর কাজ করছে না। এরপর মিয়া সেই ব্যাগ থেকে আলাদা একটি ফোন ব্যবহার করে, যেই ব্যাগটা জাহাজে ওঠার সময় পেয়েছিল, কিন্তু সেই ফোনে পাসওয়ার্ড লাগানো ছিল, সেই জন্য সেই ফোনটা আর ইউজ করতে পারছিল না। আর এই পরিস্থিতিতে মিয়া খুবই ভেঙে পড়ে। তখন মিয়া তার পেটে অনাগত সন্তানের জন্য চিন্তা করতে শুরু করে আর মিয়া সেইখানে বসে না থেকে কিছু করার চেষ্টা করে যে কিভাবে এই শিপিং কন্টেনারের ভিতর সার্ভাইভ করা যায়। তখন মিয়া সেইখানে থাকা বাক্সগুলো এক এক করে খোলার চেষ্টা করে। প্রথম বাক্সটির ভিতর দেখতে পায় শুধু প্লাস্টিকের বক্স। মিয়া যখন দ্বিতীয় বাক্স খুলতে যায় তখন দেখতে পায় এটা তো জামা কাপড়ের বাক্স। তখন সে তার কাপড় খুলে ওইখান থেকে একটা কাপড় পুড়ে নেয়, কারণ মিয়ার সমস্ত জামা কাপড় তখন ভিজে গেছিল। এরপরে মিয়া যখন 3 নাম্বার বাক্স খুলতে যায় তখন দেখতে পায় এটার ভেতর তো শুধু টিভি, কাজের কিছুই নেই। এরপরে মিয়া চতুর্থ বাক্স খুলে দেখে এটার ভিতর শুধু ইয়ারফোন। আর এই সমস্ত ফালতু জিনিস দেখে মিয়া এগেইন আবার আপসেট হয়ে যায়। এরপরে মিয়া লক্ষ্য করে সেইখানে ছোট ছোট ছিদ্র দিয়ে ওই কন্টেনারের ভিতর জল ঢুকছে আর সেইখানে জলের ভিতর একটা চাকু খুঁজে পায়। এরপরে মিয়া সেই বুলেটের ছিদ্রগুলো টিপের সাহায্যে আটকে দেয়। তখন মিয়া সেইখানে আরেকটি বাক্স দেখতে পায়। মিয়া ওই বাক্সটাও খুলে এবং দেখতে পায় এই বাক্সটার ভেতর শুধু ভোটকার বোতল। তখন মিয়া তার পায়ের কাছে একটা অ্যালবাম খুঁজে পায়, যেটা তার ব্যাগ থেকে বেরিয়ে ভাসতে ভাসতে ওইখানে এসেছিল। আর আমরা সবাই দেখতে পাই এই অ্যালবামটা তাদের দুজনের বিয়ের অ্যালবাম ছিল, যেটা দেখে মিয়া তার পরিবারের কথা মনে পড়ে যায়। তখন মিয়া হঠাৎ করে লক্ষ্য করে বাইরে অনেক মানুষের চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে কন্টেনারের বাইরে। তখন মিয়া সেই কন্টেনারের ছিদ্র দিয়ে লক্ষ্য করে এটা তো সেই কন্টেনার গ্রিন 107, যেটার ভেতর তার স্বামী নিকো আছে। তখন মিয়া নিকোকে ডাকার চেষ্টা করে, কিন্তু তার ডাক কেউ শুনতে পায় না আর দেখতে দেখতে সেই কন্টেনার জলে তলিয়ে যায়। আর এই দৃশ্য দেখে মিয়া সেইখানে একদম ভেঙে পড়ে
এরপর আমরা দেখতে পাই দিন শেষে সন্ধ্যা নেমে এলো। মিয়া সেইখানে বসে তার স্বামী নিকোকে কল করতে থাকে, আর এই দিকে মোবাইল অ্যালার্ট দিচ্ছে আপনি যে নাম্বারে ফোন করতে চান সেটি এখনো সুইচ অফ আছে। আর এই সমস্ত কিছু মিয়া সহ্য করতে না পারে সে তার চাকু দিয়ে তার হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তখনই সে তার পেটে তার অনাগত সন্তানের কথা চিন্তা করে থেমে যায় এবং এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সে ওইখানে ঘুমিয়ে পড়ে। এরপর মিয়া যখন গভীর নিদ্রায় ঘুমিয়ে যায় তখন সে ভাসতে ভাসতে একটা ঝোলানো বাক্সের নিচে চলে আসে। এরপরে সেই বাক্সটা মিয়ার গায়ের উপর পড়তেই যাচ্ছিল, তখনই মিয়ার ঘুম ভেঙে যায় এবং সে ওইখান থেকে সরে যায়। ঠিক তখনই বাক্সটা দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে কন্টেনার লিক হয়ে জলে ভরতে শুরু করে, আর দেখতে দেখতে সেই কন্টেনারটাও জলে ডুবে যায়। আর ঠিক সেই সময় মিয়ার ঘুম ভেঙে যায়। মিয়া একটা দুঃস্বপ্ন দেখতে পায় যে কন্টেনারটা জলে ডুবে যাচ্ছে। এরপরে মিয়া লক্ষ্য করে যেই টেপগুলোর সাহায্যে সেই ছিদ্রগুলো বন্ধ করেছিল সেগুলো সব খুলে গেছে এবং তার কন্টেনারে অনেক জল জমা হয়ে গেছে। তখন মিয়া উপরে ঝোলানো বাক্সটা খোলার চেষ্টা করে, সে ওই চাকু দিয়ে দড়িটা কাটতে শুরু করে। মিয়া ওই বাক্সটি পেড়ে ওই বাক্সটা খোলার চেষ্টা করে এবং দেখতে পায় এটার ভেতরে সেই প্লাস্টিকের বক্স। কিন্তু এই প্লাস্টিকের বক্স দেখে মিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই প্লাস্টিকের বক্স থেকে রাবার বের করে ওটাকে কেটে সেই ছিদ্রগুলো বন্ধ করে দেয়, ফলে সেই কন্টেনারে আর জল ঢুকতে পারে না। এরপরে মিয়া পুনরায় আবার ফ্ল্যাট টিভি স্ক্রিনের বাক্সটি খোলে এবং সেই টিভির বাক্স থেকে একটা লম্বা পাইপ খুঁজে পায়, আর সেই পাইপটির সাহায্যে মিয়া ভেতরের জল বাইরে ফেলার চেষ্টা করে যাতে সেই কন্টেনারটি ডুবে না যায়। এরপরে মিয়া সেই টেপের সাহায্যে কন্টেনারের দেওয়ালে D2 লিখে দেয়, আর এই লেখাটা দেখে আমরা বুঝতে পারি মিয়া এই কন্টেনারে ফেসে আছে 2 দিন হয়ে গেল। এরপরে মিয়া সেই টেপ দিয়ে উপরে একটা লিমিট লাগিয়ে দেয় যাতে জলের স্তরটা বোঝা যায়। এরপরে মিয়া ওই হেডফোনের তার দিয়ে একটা দড়ি বানায় এবং তাদের অ্যালবামের ফটোগুলো সেই দড়ির উপর টানিয়ে দেয় যাতে সে তার একাকিত্ব দূর করতে পারে। এরপরে মিয়া ওই ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করে এবং দেখার চেষ্টা করে এই ব্যাগে আর কি কি আছে। তখন সে দেখতে পায় একটা অ্যালুমিনিয়ামের বোতল, সেই ড্রিল মেশিন, একটা ব্রেড রুটি ও অ্যালুমিনিয়ামের ভেতর কিছু খাবার, 2টো পানীয় জলের বোতল, একটা দেশ লাইট এবং একটা টর্চ লাইট। আর এইসব দেখে মিয়া মনে মনে চিন্তা করে আমার কাছে যা খাবার আছে তাতে 3-4 দিন তো হয়ে যাবে, কিন্তু তারপরে আমাকে বেঁচে থাকার জন্য কিছু একটা করতে হবে। আর এইদিকে 2 দিন হয়ে গেল মিয়া সেই কন্টেনারে ফেসে আছে। ঠিক তখনই মিয়ার ফোনে একটা আননোন নাম্বারে কল আসে, আর এই কলটা করেছিল মিয়ার স্বামী নিকো। আসলে মিয়ার ফোনটা যখন ঝড় বৃষ্টিতে ভেঙে যায় তখন সে তার ফোন থেকে সিম কার্ড খুলে এই ফোনে লাগিয়ে নেয়। এরপরে মিয়া নিকোর সাথে কথা বলে খুবই খুশি হয়। তখন নিকো মিয়াকে বলে আমি তোমাকে ফোন করতে পারিনি কারণ আমার ফোনে ব্যাটারি ছিল না, আর সেই ড্রাইভার আমাদেরকে শহরের বাইরে ছেড়ে দিয়েছিল, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তখন মিয়া নিকোকে বোঝানোর চেষ্টা করে আমি এক সমুদ্রের মাঝখানে শিপিং কন্টেনারে ফেসে আছি, আমি জানিও না এখানে কতক্ষণ বেঁচে থাকবো আমি। তখন নিকো মিয়াকে বলে তুমি বাইরে কিছু দেখতে পাচ্ছ, কোনো দ্বীপ বা কোনো জাহাজ যাতে তোমার শিপিং কন্টেনারটা খুঁজতে সুবিধা হয়? তখন মিয়া বলে হ্যাঁ আমি বাইরে দেখেছি, শুধু জল আর জল, আমি জানি না আমি এখন কোথায় আছি। তখন নিকো মিয়াকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাছে আসছি, আমি কথা দিচ্ছি তোমাকে ওইখান থেকে বের করব। এইসব কথা শুনে মিয়া নিকোকে বলে আমি আর পারছি না এখানে, প্লিজ আমাকে এখান থেকে বার করো, আমার খুব কষ্ট হচ্ছে এখানে। তখন নিকো মিয়াকে বোঝানোর চেষ্টা করে আমাদের বাচ্চার কথা চিন্তা করে একটু নিজেকে সামলাও, কারণ আমার কাছে তুমি সব থেকে বেশি স্ট্রং, এই সব কিছু আমার জন্য হয়েছে, সব আমারই ভুল ছিল, আর উমার সাথে যা হয়েছে এতে তোমার কোনো দোষ নেই। এই সমস্ত কথা শুনে মিয়া একটু স্বস্তি বোধ করে কারণ সে জানতে পেরে যায় নিকো এখনো বেঁচে আছে। এরপরে আমরা দেখতে পাই মিয়া সেই কন্টেনারে বসে ব্রেড রুটি খাচ্ছে কারণ তার খুব খিদে পেয়েছিল। এরপরে আমাদের দেখানো হয় বিকেলবেলা, যেখানে মিয়া ঠিকমতো না খেতে পেয়ে তার শরীর একেবারে দুর্বল হয়ে গেছে, আর এই দিকে আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। তখনই মিয়া তার পেটে প্রচন্ড ব্যথা অনুভব করে এবং মিয়া ভয় পেয়ে যায় কারণ সে কখনোই চাচ্ছিল না যে এই মুহূর্তে ডেলিভারি হোক। আর তখনই দেখতে দেখতে ঝড় চলে আসে এবং সেই ঝড়ের ভিতর মিয়া নোয়া নামে এক কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর সে তাকে জড়িয়ে ধরে। মিয়া বাচ্চা জন্ম দেওয়ার সময় খুবই যন্ত্রণা পায় কারণ এখানে তার সাহায্য করার মতন কেউ ছিল না, যার ফলে মিয়া মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে এবং এর পাশাপাশি তার কন্টেনারে অনেক জল ভরে যায়। এরপরে আমরা দেখতে পাই পরের দিন সকালে কন্টেনারের ভেতর 3য় দিন, যেখানে মিয়া আস্তে আস্তে একদম ঠিক হয়ে যায় এবং সে তার বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে। এরপরে মিয়া লক্ষ্য করে তার কাছে যত খাবার ছিল সেগুলো প্রায় শেষের দিকে। তখন সে মনে মনে চিন্তা করে আমি আর কতদিন এইভাবে এই কন্টেনারের ভেতর জীবনযাপন করব। তখন মিয়া তার সামনে সেই ড্রিল মেশিনটা দেখতে পায় আর সেটার সাহায্যে কন্টেনারের ছাদে রাস্তা বানানোর চেষ্টা করে, কিন্তু এই ড্রিল মেশিনের আওয়াজে তার মেয়ে খুবই কান্না করে। তখন সে নিচে নেমে তার মেয়েকে সামলায়। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে, যেখানে মিয়া লক্ষ্য করে তার কাছে আর অল্প কিছু খাবার আছে, কিন্তু খিদে সহ্য করতে না পেরে মিয়া সব খেয়ে নেয়। এরপর মিয়া পুনরায় সেই ড্রিল মেশিনের সাহায্যে কন্টেনারের ছাদ ফুটো করতে শুরু করে, কিন্তু তখনই ড্রিল মেশিনের ব্যাটারি শেষ হয়ে যায় আর মিয়া রেগে সেই ড্রিল মেশিনটাকে জলে ফেলে দেয়। এরপর মিয়া সেই ফোন থেকে সিম কার্ড খুলে তার ফোনে লাগায়
কিন্তু তার ফোন সেখানে কাজ করে না। তখন মিয়া রেগে গিয়ে সমস্ত জিনিস এদিক ওদিক ফেলতে শুরু করে। আর তখনই মিয়া ওইখানে একটা চাকু দেখতে পায়। মিয়া তখনই সেই চাকু দিয়ে কন্টেনারের ছাদ কাটতে শুরু করে, কিন্তু এই কাজ করতে গিয়ে মিয়া খুবই দুর্বল হয়ে যায় এবং তার হাত অনেকখানি কেটে যায়। এরপরে মিয়া লক্ষ্য করে তার কাছে যত খাবার ছিল সে আগের দিন সব খেয়ে নিয়েছে। এখন তার কাছে না আছে খাবার জল আর না আছে খাবার। তার অবস্থা ধীরে ধীরে খুবই খারাপ হয়ে যায় এবং একটা সময় সে দুর্বল হয়ে কন্টেনারের ভেতর অজ্ঞান হয়ে যায়। আর তখনই উমার ভ্রম আসে মিয়ার। উমাকে ওই সামরিক বাহিনীরা মেরে ফেলেছিল এবং এর জন্য মিয়া নিজেকে দায়ী মনে করে। তখন নিকোর ভ্রম চলে আসে মিয়ার, আর নিকো তাকে বলে এতে তোমার কোনো দোষ ছিল না। এরপরে মিয়ার মুখে বৃষ্টির জল পড়ে, যার ফলে তার জ্ঞান ফিরে আসে। এরপর মিয়া পেট ভরে ওইখান থেকে বৃষ্টির জল খেয়ে নেয় এবং সেই প্লাস্টিকের বক্সগুলো ওইখানে রেখে দেয় যাতে বৃষ্টির জলগুলো সে স্টোর করতে পারে। এরপর মিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। বৃষ্টি থেমে গেলে মিয়া একটা দড়ির সাহায্যে সেই কন্টেনারের কাটা অংশটাকে টেনে নিচে নামিয়ে দেয়। আর এই কাজটা করতে পেরে মিয়া প্রচণ্ড আনন্দ পায়। তখন সে কন্টেনারের ছাদে তার বাচ্চাকে নিয়ে চলে আসে। মিয়া লক্ষ্য করে সে সমুদ্রের একদম মাঝবর্তী এলাকায় আছে এবং দূর দূর পর্যন্ত কোনো মানুষ কোনো জাহাজ দেখা যায় না। তখন মিয়া তার মেয়ের সাথে গল্প করতে শুরু করে এবং তাকে বলে আমরা একদিন এইখান থেকে অবশ্যই বের হব। মিয়া যখন তার বাচ্চার নোংরা ডাইপার সমুদ্রের জলে ফেলে দেয়, মিয়া তখন ওইখানে অনেক মাছ দেখতে পায়। তখনই মিয়ার মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা লোহার রডের মাথায় সুচালো একটা পেরেক বসিয়ে মাছ ধরতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও সে মাছ ধরতে ব্যর্থ হয় এবং মিয়া সেইখানে ক্লান্ত হয়ে কন্টেনারের ছাদের উপর শুয়ে পড়ে। তখনই সে একটা এরোপ্লেনকে আকাশে উড়তে দেখে। তখনই মিয়া তাড়াহুড়ো করে কন্টেনারের ভেতর টিভির কাঁচ ভাঙতে যায় যাতে সেই কাচের সাহায্যে সূর্যের আলো দিয়ে এরোপ্লেনকে রিফ্লেক্ট করতে পারে। মিয়া যখন তাড়াহুড়ো করে কাঁচ ভেঙে কন্টেনারের ছাদে উঠতে যায়, তখনই সেই কন্টেনারের কাটা অংশে তার অনেকখানি পা কেটে যায় এবং সে প্রচণ্ড ব্যথা অনুভব করে। কিন্তু মিয়া কিছুতেই হার মানে না। সে ওই কাঁচ দিয়ে এরোপ্লেনকে রিফ্লেক্ট করার চেষ্টা করে, কিন্তু মিয়া সেইখানে ব্যর্থ হয়। এরপর আমরা দেখতে পাই মিয়া কন্টেনারের ভেতর নিজের পায়ের একটা ছোটখাটো অপারেশন করার চেষ্টা করছে। সে টিভি ভেঙে মাদারবোর্ড থেকে ট্রানজিস্টর বের করে এবং তামার তার দিয়ে সে তার কাটা জায়গাটাকে সেলাই করছে। আর এই কাজটা করার সময় সে প্রচণ্ড ব্যথা পায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রাতের বেলা, যেখানে মিয়া সারা রাত ধরে ইয়ারফোনের তার দিয়ে একটা জাল বানায় এবং পরের দিন সকালবেলা ওই জালের সাহায্যে সে মাছ শিকার করে এবং তার পেট ভরে। মিয়া অনেক দিন ধরে এইভাবে মাছ শিকার করে এবং তার দিন কাটে। আর দেখতে দেখতে 9 দিন পেরিয়ে যায়। ওই কন্টেনারের ভেতর মিয়ার দিনগুলো বেশ ভালোই কাটছিল। মিয়া প্রতিদিন এইভাবে মাছ শিকার করে এবং সেই মাছগুলোকে প্লাস্টিকের বক্সে ভরে রাখে। এরপর আমরা দেখতে পাই এর পরের দিন সকালে, যেখানে মিয়া ওই খালি প্লাস্টিকের বক্সের ভেতর তার নাম এবং নাম্বার লিখে সাগরের জলে ভাসিয়ে দেয় যাতে কেউ তো তার সাহায্য করার জন্য আসুক। এরপর আমরা দেখতে পাই মিয়া একটা পাইপের সাথে বোতল সেট করে কন্টেনারের ভেতরের জলগুলো বাইরে ফেলছে। আর এইভাবেই মিয়া প্রত্যেক দিন কন্টেনারের ভেতরের জল বাইরে খালি করে। আর এইভাবে কন্টেনারের ভেতর মিয়ার 20টা দিন কেটে যায় এবং একদিক থেকে মিয়ার বাঁচার শেষ আশাটুকু হারিয়ে ফেলে এবং এইটা ভেবে সে তার মেয়ে নোয়ার সাথে ঘুমিয়ে পড়ে। এরপর মিয়া মাঝরাতে লক্ষ্য করে তার কন্টেনারের ভেতর অনেক জল জমা হয়ে গেছে আর কন্টেনারের বাইরে ঠকঠক করে আওয়াজ হচ্ছে। মিয়া তখন খুবই ভয় পায়। সে তার মেয়েকে কোলে করে কন্টেনারের বাইরে চেক করতে যায় যে আওয়াজটা আসলে কিসের। তখন মিয়া লক্ষ্য করে এটা তো সেই প্লাস্টিকের বক্স যেটার ভেতর তার নাম এবং নাম্বার লিখে জলে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু তখনই হঠাৎ নিকোর ফোন আসে এবং নিকো মিয়াকে বলে আমাকে তুমি ক্ষমা করে দিও মিয়া, আমি তোমাকে বাঁচাতে আসতে পারিনি। তার কারণ আমি ওই সামরিক বাহিনীদের হাত থেকে বাঁচার জন্য একটা কন্টেনারে লুকিয়েছিলাম আর তাদের নজর চুরি করে যখন আমি ওইখান থেকে পালানোর চেষ্টা করছিলাম তখন তারা আমাকে দেখে ফেলে। আমি বেঁচে তো গেছি কিন্তু আমার গুলি লেগেছে। এই সমস্ত কথা শুনে মিয়া অনেক দুঃখী হয়ে যায়। তখন সে নিকোকে বলে নিকো আমাদের বাচ্চা হয়েছে আর সে দেখতে একদম তোমার মতনই হয়েছে এবং তুমি যেই নামটা পছন্দ করেছিলে আমাদের মেয়ের জন্য আমি তাকে সেই নামটাই দিয়েছি নোয়া। এই সমস্ত কথা শুনে নিকো খুবই খুশি হয় এবং আফসোস করে মিয়ার পাশে না থাকার জন্য। মিয়া তখন তার বাচ্চার আওয়াজে শোনায় নিকোকে, কিন্তু তখনই তার ফোন বন্ধ হয়ে যায়। তখন মিয়া খুবই কান্না করে এবং কাঁদতে কাঁদতে সে কন্টেনারের ছাদের উপরেই শুয়ে পড়ে। এইভাবে তার কন্টেনারের ভেতর 20টা দিন কেটে যায় এবং কন্টেনারের ভেতর যত প্রয়োজনীয় জিনিস ছিল সব মিয়া ব্যবহার করে ফেলেছিল, যেগুলো যেগুলো তার কাজে আসতে পারত। এরপরে দেখানো হয় পরের দিন সন্ধ্যাবেলায়, যেখানে মিয়া অনেকগুলো প্লাস্টিকের বক্সকে এক জায়গায় জড়ো করে সে ছোটখাটো একটা ভেলা বানিয়ে ফেলে এবং সেই ভেলার উপর তার মেয়েকে শুইয়ে দেয়। আর তখনই মিয়া সেইখানে একটা পাখি দেখতে পায় আর সেই পাখি দেখে মিয়া খুবই খুশি হয়, কারণ সে ভাবছে আশেপাশে নিশ্চয়ই কোনো আইল্যান্ড বা দ্বীপ আছে। এবং এর কিছুক্ষণ পরেই সেইখানে রাত হয়ে যায়। মিয়া ওইখানে তার জামা কাপড় শুকানোর চেষ্টা করছিল এবং কন্টেনারের ভিতর জল প্রায় ভর্তি হয়ে গেছে। মিয়া এইটা জানতো না যে তার কন্টেনার এখন জলে ভরে গেছে। আর তখনই প্রচন্ড জলের প্রেসারে সেই কন্টেনারের দেয়াল থেকে 2টো বুলেট বেরিয়ে যায় এবং কন্টেনার লিক হয়ে আরো দ্রুত জল ঢুকতে শুরু করে। মিয়া যখন চেক করার জন্য ভেতর
ভেতরে যাওয়ার চেষ্টা করে তখন সে দেখতে পায় কন্টেনার এখন জলে ভরে গেছে এবং সেখানে তার মেয়ে উমার ছবি দেখতে পায়। মিয়া যখন সেই ছবিটা নেওয়ার জন্য ভেতরে যায় তখন সেইখানে তার পা দড়িতে ফেসে যায় এবং দেখতে দেখতে কন্টেনার জলে তলিয়ে যায়। আর এইদিকে তার বাচ্চা ভেলার উপর ভেসে ওঠে, কিন্তু মিয়া সেইখান থেকে কোনোভাবে বেঁচে যায় এবং উপরে এসে দেখতে পায় সে তার বাচ্চাকে কোথাও খুঁজে পায় না। মিয়া পাগলের মতন তাকে এদিক ওদিক খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তার বাচ্চাকে কোথাও খুঁজে পায় না। তখনই সেইখানে একটা বিশাল বড় দানব আকৃতির মাছ দেখতে পায় এবং সেই মাছটা মিয়ার খুব কাছ থেকে যায়। সেই দানব আকৃতির মাছ যখন তার নাক দিয়ে জল বের করে তখন সেই জলের ছেটা ওই বাচ্চাটির গায়ে এসে পড়ে, ফলে বাচ্চা সেইখানে কান্না করতে শুরু করে এবং মিয়া কান্নার আওয়াজ পেয়ে তার বাচ্চাকে খুঁজে পায়। মিয়া যখন তার বাচ্চার কাছে আসে তখন সে কান্না করতে করতে বলে, নোয়া, আমি তোমার জন্য বেঁচে আছি, আমি তোমাকে বাঁচাতে পারিনি, আসলে তো তুমি আমাকে বাঁচিয়েছো। এতটুকু বলে মিয়া সেই ভেলার উপর ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে, যেখানে মিয়া ওই মাছগুলোকে সমুদ্রের জলে ফেলে দেয় এবং তার মেয়েকে বলে, নোয়া, আমরা হার মানিনি, আমরা সব করেছি, আমরা যতটুকু পারতাম তা সব করেছি। নোয়া, তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু এর কিছুক্ষণ পরেই আকাশে আমরা অনেকগুলো পাখিকে উড়তে দেখি। মিয়া সেই পাখিগুলোর জন্য মাছ ফেলে দেয় এবং তার আশেপাশে অনেকগুলো শৃগাল জমা হয়ে যায়। তখনই এক মাছ ধরার বোটে একটি মেয়ের নজর সেই পাখিগুলোর দিকে পড়ে। সে তার বাবাকে এই বোটটি ওইখানে নিয়ে যেতে বলে। যখন তারা ওই স্থানে পৌঁছায় তখন এনারা মিয়ার বাচ্চাকে পায়। সেই মেয়েটা বাচ্চাটির দিকে তাকিয়ে বলে, এত সুন্দর একটা প্রিয় বাচ্চাকে সমুদ্রের ভিতর ভেলায় করে কেউ কিভাবে ছেড়ে দিতে পারে। তখনই তারা মিয়ার বাচ্চার ভেলার সাথে একটা দড়ি বাঁধা দেখতে পায়। যখন সে ওই দড়িটাকে টানে তখন জলের ভেতর থেকে মিয়া বের হয়ে আসে। মিয়া ওই দড়িটাকে তার হাতের কালাইয়ের সাথে বেঁধে নিয়েছিল। এরপরে তারা তাকে টেনে উপরে ওঠায় এবং সেই মেয়েটি মিয়ার মুখে অক্সিজেন দিয়ে সিপিআর করার চেষ্টা করে। মিয়া অধিক সময় জলে ডুবে থাকার কারণে তার শ্বাস বন্ধ হয়ে যায়। মিয়া যখন তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় তখন তার জ্ঞান ফিরে আসে। তখন মিয়া সেই মেয়েটিকে বলে, যে আমার বাচ্চা কোথায়? তখন ওই মেয়েটি মিয়ার কোলে তার বাচ্চাকে দিয়ে দেয়। আর এইদিকে ওই মেয়েটির বাবা হসপিটালে মেডিকেল টিমের কাছে খবর দেয়। বোটের ভিতর মিয়া সবাইকে দেখে খুবই খুশি হয়, কারণ মিয়া বুঝতে পেরেছে যে তাদের দুজনের জীবন এই লোকগুলো বাঁচিয়েছে এবং এই সমুদ্রের ভিতর মিয়া নতুন আর একটা জীবন পায়। তার নতুন জীবনের কথা ভাবতে ভাবতে সে কান্না করতে শুরু করে। এই সমুদ্রের ভিতর মিয়ার অনেক মুশকিল সমস্যার সম্মুখীন হতে হয়, আর শেষমেশ মিয়া এবং তার মেয়ে নোয়ার জীবন সে বাঁচিয়ে নিয়েছে। মিয়া সে একজন সাহসী মেয়ের মতন কন্টেনারে অনেকগুলো দিন কাটিয়েছে। একজন মা হওয়ার ক্ষমতা মিয়াকে দিয়ে সেই প্রতিটা কাজ করায় যা সে কখনো কল্পনা করতে পারেনি। এরপর বোটের ভিতর সেই লোকগুলো মিয়া এবং তার মেয়ে নোয়াকে উদ্ধার করে আর নিয়ে যাচ্ছে তাদেরকে আয়ারল্যান্ডের উপকূলে। এবং যেতে যেতে এইখানে মুভিটি শেষ হয়। মুভি তো শেষ হয়ে যায়, কিন্তু এই মুভি থেকে আমরা একটা শিক্ষা পাই যে জীবনে যাই হয়ে যাক না কেন, যেমনই পরিস্থিতি আসুক না কেন, কখনো হাল ছাড়বে না, ঠিক মিয়ার মতন। আর এইখানে ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের কাছে একটাই কথা বলতে চাই, যদি এতদূর আমার ভিডিওটা দেখেই থাকো তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। কমেন্ট করে জানিও মুভিটি তোমাদের কেমন লেগেছে। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, এই মুভিটা যদি দেখতে ইচ্ছে করে সেই জন্য আমি তোমাদেরকে কমেন্ট বক্সে পিন করে দিয়েছি যে এই মুভিটি কোথায় দেখতে পারবেন এবং কিভাবে দেখতে পারবেন, একদম লিগ্যালভাবে। আমার নাম রাহুল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।